স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছেন রঞ্জন শুভ্র। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হয়েছে। একই সাথে ভারতীয় অবস্থান নিয়ে বাংলাদেশ বিষয়ে শেখ হাসিনার দেয়া নানা বক্তব্যের বিষয়েও ভারতকে বলেছে ঢাকা। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ব্যাংককে অনুষ্ঠিত বহুল আলোচিত এই বৈঠকে সীমান্ত হত্যা, তিস্তা চুক্তি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে হয়েছে আলোচনা। জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ছাত্র জনতার ওই অভ্যুত্থানে তাৎক্ষণিকভাবে পালিয়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী। তারপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। গেল ডিসেম্বরের শেষের দিকে শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ, যার জবাব মেলেনি এখনও। এরপর থেকে আরও নানা কারণে অনেকটাই ভাটা পড়ে দুই দেশের সম্পর্কে। এই অবস্থায় গত কয়েকদিন ধরে আলোচনার তুঙ্গে ছিল ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়। অবশেষে সব জল্পনা কল্পনা ছাড়িয়ে শুক্রবার ব্যাংককে বিমস্টেকের সাইডলাইনে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত এই বৈঠক। শুক্রবার বেলা 12টার দিকে হওয়া এই বৈঠকে ডক্টর ইউনূসকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। দুজনের মধ্যে হয় কুশল বিনিময়। পরে আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয় দুই সরকার প্রধানের। আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। আলোচনায় আসে তিস্তা চুক্তি ও সীমান্তের হত্যাকাণ্ডের বিষয়টিও। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। ভারতে অবস্থান নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও আলোচনা হয় দুই সরকার প্রধানের মধ্যে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন, যা নিয়ে পরে আলোচনার ভিত্তিতে আগানো হবে বলে মত দেন নরেন্দ্র মোদী। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর সম্পর্কের বরফ গলবে কিনা ভারত বাংলাদেশের তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে বাংলাদেশের দিক থেকে সব ইস্যুই তুলে ধরা হয়েছে, আর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে মনে করেন দুদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গেল কয়েক মাস ধরে চলা নানা টানাপোড়েনের মধ্যেই অবশেষে হলো বহুল আলোচিত ইউনূস মোদী বৈঠক। ব্যাংককে বিমস্টেকের সাইডলাইনে প্রথমবারের মতো ভারত বাংলাদেশ সরকার প্রধান পর্যায়ের বৈঠক। সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে চিঠি চালাচালি, ভারতের ভিসা বন্ধ অথবা 7 সিস্টার নিয়ে সরকারের ভাষ্য সবই ছিল মাসের আলোচিত ঘটনা। তাই এই বৈঠকের দিকে চোখ ছিল সবারই। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ভারতের পররাষ্ট্র সচিব বৈঠকের সারাংশ তুলে ধরেন। ডেমোক্রেটিক, স্টেবল, পিসফুল, প্রোগ্রেসিভ অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সম্পর্কের স্থবিরতা কাটল কিনা তা বুঝতে কিছু নির্দেশকের জন্য অপেক্ষা করতে হবে। দুদেশই বুঝতে পারছে প্রয়োজন কার্যকরী সম্পর্ক। স্থবিরতা কাটবে কিনা বা কাটছে কিনা সেটা দেখবার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তার কারণ হলো, ধরেন স্থবিরতার যদি কাটছে এটা মনে করি, তার প্রথম একটা ইন্ডিকেটর হবে ভিসাটা উন্মুক্ত হচ্ছে কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ হচ্ছে একটা মানে একটা এভলিউশন বা একটা ডেভেলপমেন্ট হচ্ছে। সীমান্তে হত্যাকাণ্ড যদি কমে আসে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ কিছু একটা অগ্রগতি হচ্ছে। পাশাপাশি বসে থাকলেও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা এক ধরনের একটা ভাইবস পাওয়া যায়, তো সেটা তো নিশ্চয়ই তাদের দুজনের মধ্যে এসছে। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে প্রত্যর্পণ চুক্তির বাইরে যাবার কথা নয় দিল্লির। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে ম্যাডাম হাসিনার এক্সট্রাডিশন নিয়ে কথা হয়েছে, আমার ধারণা ভারতবর্ষের সরকার এক্সট্রাডিশন ট্রিটি যেটা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যে আছে সেটাকেই বজায় রাখার চেষ্টা করবে এবং সেটাকেই মাথায় রেখে এগোনোর চেষ্টা করবে। দুই প্রতিবেশী দেশের এই বৈঠককে ভূরাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।
বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত। ব্যাংককে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক শেষে বিশেষ এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আরও বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ভারত। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশ কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা দিল্লির। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। এ বিষয়ে ভারত কোনো জবাব না দিলেও বিষয়টি নোট করেছে বলে জানানো হয়েছে। জাতীয় নির্বাচনে সরকারের কাছে অগ্রাধিকার গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধান এবং মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় বিমস্টেকভুক্ত দেশগুলোকে ভূমিকা রাখার আহ্বানও জানান ডক্টর ইউনূস। শুক্রবার সকালে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পক্ষ থেকে বিমস্টেকভুক্ত দেশগুলোর প্রতি বিভিন্ন বিষয় তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস। আহ্বান জানান বিমস্টেকভুক্ত দেশগুলোকে আঞ্চলিক উন্নয়নে একসাথে কাজ করার। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে পুরো অঞ্চলের অস্থিতিশীলতা বাড়বে। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে রয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি বাংলাদেশ। সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব গ্রহণ করেন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠককে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। এছাড়া শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে তাদেরও ফিরিয়ে আনার দাবি জানান তিনি। বিকেলে শাহজাহানপুরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান। তিস্তা চুক্তি সহ আগে ভারতের সাথে করা অসম চুক্তিগুলো নিয়ে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান তার। বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, সংস্কার ও নির্বাচন দুটিই গুরুত্বপূর্ণ। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, বিদেশে বসে কিছু অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় বিএনপির কিছু নেতার নামে কুৎসা রটাচ্ছে। এরা মূলত ভারতের এজেন্ডাই বাস্তবায়ন করছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া। যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফিরতি যাত্রা ও ট্রেন, বাস ও লঞ্চ সব মাধ্যমেই তুলনামূলক স্বস্তিতে ফিরছে যাত্রীরা। তবে সার্ভার জটিলতা ও বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতেও পড়তে হয় যাত্রীদের। ঈদ ছুটি শেষে রবিবার প্রথম কর্মদিবস হওয়ায় শনিবার সড়ক ও রেলপথে সর্বোচ্চ চাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঈদের প্রিয়জনের সান্নিধ্য শেষে এবার কর্মস্থল ঢাকায় ফেরার পালা। কর্মব্যস্ত রাজধানীতে জীবনের তাগিদে সকাল থেকে ফিরছে মানুষ। কমলপাড়া রেল স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষে স্বস্তিতে সময় মতো ঢাকায় ফিরতে পেরে খুশি তারা। এখন তো ভালো, আগের তুলনায় তো অনেক ভালো পরিবেশ। মনে হচ্ছে যে ভালোভাবেই যেতে পারবে। জার্নিটা তো খুবই স্মুথলি এসেছি, মানে ভালো লেগেছে। ট্রেন জার্নি না কোনো রকম হ্যাসেল হয়নি আমাদের। একদিন পর আসলে তো আরো জাম পড়বে, এই জন্য টিকিট তো পাওয়া যাচ্ছে না। শুক্রবার যারা ঢাকা ছাড়ছেন তাদের যাওয়ার বাদ সাথে অনলাইন টিকিট। বৃহস্পতিবার রাত 8টা থেকে 15 ঘন্টা সার্ভার বন্ধ থাকায় অনেক ভোগান্তিতে পড়েন, যে কারণে কমলাপুর স্টেশন থেকে ভুড়িমারি, রংপুর, দেওয়ানগঞ্জ, ঈদ স্পেশাল সহ বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়ে দুর্ভোগে পড়েন ঘরমুখী যাত্রীরা। একটু হয়রানি হচ্ছে, তার কারণ আমরা চলে আসলাম, আসে সঙ্গে সঙ্গে ট্রেন পেলে চলে গেলে একটু স্বস্তিদায়ক হতো। আসলে আমাদের জন্য, আমি তো এখানে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, তো আমাদের জন্য একটু মানে একটা কষ্টদায়ক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। গরমের মধ্যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এবং আমরা এখনো শিওর না
যে ট্রেন কটার সময় ছাড়বে। সার্ভারটা আপগ্রেডেশন করার কাজ করতেছিলেন। এটা আসলে কারিগরি বিষয়, তো যার জন্য এটা অল্প সময় ঠিক হয় নাই, এটা ঠিক হতে সময় বেশি নিয়েছে। এর জন্য আমাদের একটা প্রস্তুতি ছিল, আমরা বিপিটি আমার পেপার টিকিট ব্যবস্থা রাখছি স্টেশনে। সড়ক পথের যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরেছেন নগরীতে। চাপ বেশি না থাকায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পেরে সন্তুষ্ট তারা। আগামী রবিবার তো অফিস কাজে খোলা, যতটুকু সম্ভব শনিবার থেকে যাত্রীর চাপ বাড়তে পারে। জন আর জানের ঢাকায় তার পুরনো চেহারায় ফিরতে আরও কিছুদিন সময় নেবে বলে বলছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। টানা ছুটিতে ঈদের চতুর্থ দিনেও পর্যটকদের পদচারণায় মুখর পটুয়াখালীর কুয়াকাটা ও চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার। সমুদ্র সৈকতে হাওর বাউর আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন হাজারো পর্যটক। পরিবার পরিজন নিয়ে ঘুরছেন, আর পর্যটকদের নিরাপত্তায় সচেষ্ট ট্যুরিস্ট পুলিশও। দেশের পর্যটন কেন্দ্রগুলোতে কমতি নেই ভ্রমণ পিপাসুদের। সমুদ্র সৈকত থেকে হাওর বাউর ও সবুজাব চায়ের বাগান, দর্শনীয় এসব স্থান দেখতে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এসব দর্শনার্থীরা। সকাল থেকে কক্সবাজারের সমুদ্র সৈকতে দেখা গেছে তাদের উপচে পড়া ভিড়। পর্যটকদের আগমনে হোটেল মোটেলগুলো পরিপূর্ণ। বিনোদনে বাদ সেজেছে অতিরিক্ত ভাড়া আদায়। হ্যাঁ, ভালোই নিরাপত্তা। কালকে রাত্রে 1টা পর্যন্ত বিছে ছিলাম, কোনো অসুবিধা হয়নি। আমরা 7,000 করে রুম ভাড়া নিচ্ছি এবং 5,000 টাকা করে গাড়ি ভাড়া দিচ্ছি। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি পটুয়াখালীর কুয়াকাটায়ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবার পরিজন নিয়ে আনন্দ উদযাপনে মেতেছেন তারা। পর্যটকরা যাতে আরো বেশি এখানে আকর্ষিত হয়, আমাদের একটু পরিচ্ছন্নতার প্রয়োজন আছে। মানুষের চাপ আছে, জ্যাম আছে, একটু সব মিলিয়ে খুব ভালো এনজয় করতেছি আমরা। আর 70% হোটেল মোটেল বুকিং হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে পর্যটকদের পদচারণায় মুখরিত চায়ের রাজ্যখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল। জেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলো মন কাড়ছে পর্যটকদের। টি গার্ডেন হচ্ছে একটা শান্তির জায়গা, এখানে আসলেই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আমরা যারা এখানে লোকাল স্টেক হোল্ডাররা আছি, পর্যটন ব্যবসায়ীরা আছি, আমরা প্রস্তুত আছি আমাদের পর্যটকদেরকে বরণ করে নিতে এবং তাদেরকে তাদের প্রাপ্য সেবা পৌঁছে দিতে। গ্র্যান্ড সুলতান ট্যুরিজম গল্ফে বরাবরের মতোই পর্যটকদের সাড়া আমরা পাচ্ছি। ভ্রমণ পিয়াসু মানুষেরা আসছেন সবাই পর্যটনের সেবা গ্রহণ করতে মৌলভীবাজারে। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে, প্রত্যেকটা স্পটে আমাদের সাদা পোশাক এবং আমরা ভিজিবল পুলিশ আছে আমাদের। এই জন্য কোনো আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্য আমরা সচেষ্ট আছি। পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের সমাগম আরও কয়েকদিন থাকবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। দলের জন্য বড় চ্যালেঞ্জ হলেও দ্রুত সময়ের মধ্যে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি চূড়ান্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানালেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে রংপুরে সাংগঠনিক সফরে সাংবাদিকদের আরও বলেন, দেশকে এগিয়ে নিতে তরুণদের সাহসের পাশাপাশি অভিজ্ঞদের পরামর্শ ও দিক নির্দেশনা প্রয়োজন। তাই তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে জনগণের অধিকার আদায়ে এগিয়ে যাবে এনসিপি। ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কাজ করবে তার দল। বিগত সময়ে অঞ্চলভিত্তিক বাজেট বরাদ্দে বৈষম্য নীতির কড়া সমালোচনা করেন সার্জিস। আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে বাজেট প্রাপ্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টিও কামনা করেন তিনি। এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে 300 আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া, কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত। সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা 300 আসনে মনোনয়ন দিতে পারি। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের যে দক্ষতা দেখাচ্ছে রাষ্ট্র পরিচালনায়, তারা একই দক্ষতা তাদের জাতীয় বাজেটে দেখাবে। আওয়ামী লীগ শূন্য রাজবাড়ির রাজনীতিতে লেগেছে নতুন হাওয়া। দীর্ঘদিন নিপীড়নের শিকার দলগুলো এখন বেশ তৎপর। নির্বাচনের প্রস্তুতি নিতে ব্যস্ত বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দ্রুত নির্বাচনের দাবিতে জনসভা, গণসংযোগে ব্যস্ত সময় কাটছে তাদের। ব্যানার পোস্টারে জানান দিচ্ছেন নিজেদের উপস্থিতি। এদিকে এনসিপির কোনো কমিটি না থাকায় নির্বাচনমুখী কর্মকাণ্ড চোখে না পড়লেও বাড়ছে তৎপরতা।
জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজবাড়ীর রাজনীতিতে এসেছে আমূল পরিবর্তন। ক্ষোভের আগুনে পুড়েছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। দলের প্রভাবশালী নেতারাও আত্মগোপনে। আওয়ামী লীগ সরকার পতনের পর রাজবাড়ীর রাজনীতিতে বেশ সোচ্চার জামায়াত ইসলামী। রাস্তায় রাস্তায় পোস্টার ব্যানারে জানান দিচ্ছে নিজেদের উপস্থিতি। একে জাতীয় নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখছেন অনেকে। এছাড়া জেলায় বেশ কয়েকটি বড় কর্মী সভাও করেছে দলটি। রাজবাড়ী 1 আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা প্রস্তুতি গ্রহণ করছি। সকল পর্যায়ে আমরা আমাদের এই 1 আসনের উপজেলা, জেলা, ইউনিয়ন এবং একদম তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠনের গণসংযোগ সহ যাবতীয় কার্যক্রম আমরা গ্রহণ করব। নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ না আসায় খানিকটা উদ্বিগ্ন বিএনপি নেতাকর্মীরা। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি তাদের। ব্যানারে পোস্টার টাঙানোর পাশাপাশি গণসংযোগের মধ্য দিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। ঠিক কবে কখন ভোট অনুষ্ঠিত হবে এই বিষয়টা এখনো মানুষের মধ্যে একটা ধোঁয়াশা অবস্থায় আছে। ঈদের পরেই আমাদের পার্টির পক্ষ থেকে এই বিষয়টা স্পষ্ট করার জন্য সরকারের সঙ্গে আলাপ আলোচনা নিশ্চয়ই শুরু হবে। আমাদের আন্দোলন এবং নির্বাচন একসাথে চলবে। আমাদের আন্দোলনের প্রস্তুতি থাকবে, একই সাথে আমরা নির্বাচনমুখী। আপনারা জানেন যে আমি রাজবাড়ী আসনকে 6টা ভাগ করে কি বৃহৎ আকারে 6টা কিন্তু আমি ইফতারি পার্টি করেছি। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এখনো কোনো জেলা কমিটি নেই। নির্বাচন ঘিরে দলটির কর্মকাণ্ড চোখে না পড়লেও রমজানের শেষ দিকে রাজবাড়ীতে ইফতার মাহফিলে যোগ দেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। একটা ইফতারে শামিল হতে পেরে খুব ভালো লেগেছে, আর সবার কথা শুনলাম কেমন চলছে, এই তো। পুরনো ধারার লুটপাটের রাজনীতি বন্ধ হোক, নতুন রাজনীতি হোক জনকল্যাণে, এমন প্রত্যাশা রাজবাড়ীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।